জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাতে যতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি। বলেন, সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা বলেন তিনি। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। আমরা 2 দিন পরে চলে যাব, কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো, সেই সুযোগটা যেন কোনো রকমই হাতছাড়া করে না দিই, এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত, নারী পুরুষ, ধর্ম, তরুণ, বৃদ্ধ, ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি। গত 100 দিনে রাজস্ব খাত ও বিভিন্ন প্রকল্পে 86,000-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে শ্রম এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পরই রাষ্ট্র সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলেও জানান তিনি। সবচেয়ে বড় আমাদের একটা মাইলফলক, সেটি হলো আমাদের এখানে মালিক পক্ষ, বিশেষ করে আরএনজি সেক্টরের যে অস্থিরতা, এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে আপনার বিভিন্ন সেক্টরে যে তাদের যে দাবি দেওয়া, এবং সেখানে আরএনজি সেক্টর সহ আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমাদের আদার সেক্টরগুলোতেও কিন্তু শ্রমিকদের যে অসন্তোষ, সেই জিনিসগুলো নিয়ে তারা আসলে তাদের দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নেমে আসছে, রাস্তা ব্লক করছে, এবং সেটা নিয়ে আমরা আসলে স্ট্রাগল করছিলাম। সেখানে আমরা যেটা একটা বলবো যে একটা মাইলস্টোন, এবং আমার মনে হয় যে আপনারা যেহেতু কভার করেন শ্রম মন্ত্রণালয়ের বিষয়গুলো, সেখানে আমরা একটি 18 দফা, যেটি হলো 24শে সেপ্টেম্বর আমরা 2 পক্ষ, বিশেষ করে শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক পক্ষকে মিলে আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আরো অনেকজন উপদেষ্টা সংশ্লিষ্টরা ছিলেন, আমরা এটি 2 পক্ষর একটি যৌথ ডিক্লারেশন তারা স্বাক্ষর করেছে, এবং তারপরে কিন্তু শ্রম অসন্তোষটা অনেকটাই আমরা মিনিমাইজ করতে পেরেছি। নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি, এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই, এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে, এবং ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে, আপনারা জেনেছেন। সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরো নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে। তারপরে বিসিবির ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে, এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার মাধ্যমে বিসিবির কার্যক্রমে আরো গতিশীলতা আসবে বলে আমি মনে করি। দেশব্যাপী স্টেডিয়াম করার চেয়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। অসংখ্য নেতাকর্মী আমাদের শহীদ হয়েছে, আমরা কিন্তু সেই কথা বলছি না। আজকে রাজপথে যে সমস্ত আজকে 5ই আগস্টকে কেন্দ্র করে যারা আহত হয়েছে, তার মধ্যে অনেকের বিএনপি আছে, কিন্তু 15-17 বছর ধরে যাদের আমাদের আহত হয়েছে, আমাদের পা চলে গেছে, হাত চলে গেছে, চোখ চলে গেছে, অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদেরকে তো এখন পর্যন্ত আমরা রাস্তায় নামাই নাই, কারণ আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না। আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয়।
এক মাস বাড়লো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতা, ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে। এর আগে রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারণ ছিল 30 নভেম্বর। 2024 থেকে 2025 করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত সব শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল 30 নভেম্বর। সময়সীমা বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে এনবিআরকে অনুরোধ করা হয়েছে। করদাতাদের সুবিধার্থে কোম্পানি ব্যতীত সব করদাতার অনলাইনে ই রিটার্ন ও অফলাইনে কাগজের রিটার্ন দাখিলে উভয় ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের সময় 1 মাস বাড়িয়ে রোববার এনবিআর থেকে আদেশ জারি করা হয়েছে। এনবিআর জানিয়েছে ইতোমধ্যে 3,75,000 করদাতা অনলাইনে ই রিটার্ন দাখিল করেছেন। কেন্দ্রীয় ব্যাংক একা কখনোই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না। দেশের বাইরে অবৈধভাবে অর্থ পাচারের কারণে দেশের ব্যাংকগুলোর এই অবস্থা। কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। রোববার সকালে রাজধানী মহাখালীতে সিপিডি আয়োজিত ব্যবসায়িক পরিবেশ সংস্কার বিষয়ক সেমিনারে তিনি এই কথা বলেন। ভবিষ্যতে সবগুলো স্টেক হোল্ডারকে একসাথে কাজ করতে হবে। মনিটরিং পলিসি নেই, সেজন্য প্রতিদিন মূল্যস্ফীতি বাড়ছে। ব্যাংকগুলোকে দেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের আরও সহজ উপায়ে ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অফ কমার্স। আগামী 2 বছর বাংলাদেশ ব্যবসায় সবচেয়ে বেশি 3টি সমস্যা মোকাবিলা করবে। সেটি হলো মূল্যস্ফীতি, প্রাকৃতিক দুর্যোগ ও দূষণ। বাংলাদেশের চক্ষু পেশাজীবীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করলো অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল। গত 14 নভেম্বর অরবিসের উড়ন্ত বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আগামী 28 তারিখ পর্যন্ত বিমানের ভেতরে স্থাপিত হাসপাতালে প্রশিক্ষণ হবে দেশের সারা দেশ থেকে বাছাই করা চিকিৎসক, নার্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার সহ 100 জন হাতে কলমে প্রশিক্ষণ নিতে এসেছেন চট্টগ্রামে। প্রশিক্ষণ দিচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা চক্ষু বিশেষজ্ঞরা। চোখের ছানি, রেটিনায় ক্যান্সার, গ্লোকোমা সহ 5 ধরনের প্রশিক্ষণ দিচ্ছে হাসপাতালটি। প্রশিক্ষণের সুবিধার্থে আয়োজক হিসাবে যুক্ত হয়েছে পাহাড়তলী চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। 1985 সাল থেকে 11 বারে দেশের প্রায় 1800 চক্ষু পেশাজীবী প্রশিক্ষণ পেয়েছেন। অরবিসের সহযোগিতায় বাংলাদেশের চিকিৎসকরা দেশেই বিশ্বমানের চক্ষু সেবা নিশ্চিত করতে পারছেন। হ্যান্ডস অন ট্রেনিং আমরা করি, সেটা হলো আপনার জানেন যে যারা এইখানে যারা কাজ করতেছেন তারা এই হ্যান্ডস অন ট্রেনিং তারা নিজেরা অ্যাকচুয়াল চোখের উপরে কাজ করবেন, কিন্তু তার আগে সিমুলেশনে তারা বিভিন্ন মেশিনে তারা ওই স্কিলসটা আগে অর্জন করে নেয়। In this 2-week program, we'll be doing more focus on subspecialty training, so pediatric glaucoma, different types of subspecialties around retina. We'll be doing those trainings, so that's a little different than what we've done before. এবার দেশের বাইরের প্রসঙ্গ। বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর। মুখোমুখি সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং সংখ্যালঘু কুকিরা। রাজ্যের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 5 জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন। 7 জেলায় বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট সংযোগ। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত 10 কুকি বিদ্রোহীকে গ্রাম স্বেচ্ছাসেবক আখ্যা দিয়ে রাজ্য জুড়ে 24 ঘন্টার বেশি সময় শাটডাউনও পালন করছে কুকিরা। অন্যদিকে কুকি বিদ্রোহীদের হামলায় 1 সপ্তাহে কমপক্ষে 8 জন বেসামরিক মানুষ নিহতের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে মেইতেই সম্প্রদায়ে। এমন অবস্থায় শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টার পর অস্থিরতা পৌঁছায় চরমে। আজ পৌঁছেছে প্রতিবেশী আসামেও। প্রথমবারের মতো দূরপাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের একটি সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ওড়িশার ইপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। এরপর এক বিবৃতিতে এই ঘটনাকে দেশটির সামরিক শক্তির একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে অভিহিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। DRDOকে অভিনন্দনও জানান তিনি। ভারতের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি 1500 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম, অর্থাৎ শব্দের চেয়ে 5 গুণ গতিতে ছুটে চলতে সক্ষম ভারতের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি। এবার খেলার প্রসঙ্গ। সাফ জয়ী নারী দলকে সংবর্ধনার পাশাপাশি উপহার দিয়েছে ওয়ালটন।
দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর সাফল্যের স্বীকৃতির পাশাপাশি মিলছে উপহার। বিসিবি, এনএফসি ও বাফুপের পর অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি এবার ওয়ালটন সংবর্ধনা দিল সাবিনা খাতুন, মারিয়া মান্ডাদের। আর উপহার হিসেবে চ্যাম্পিয়ন্স দলের প্রত্যেককে একটি করে ওয়ালটন ফ্রিজ উপহার দিয়েছেন, যা নারী ফুটবলাররা তাদের নিকটস্থ ওয়ালটন শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া আগামীতে নারী দলের সকল খেলায় পৃষ্ঠপোষক হিসাবে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন উপস্থিত ওয়ালটন প্রতিনিধি। এ সময় ওয়ালটনকে ধন্যবাদ জানান বাফুপের কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।